ঘরোয়া লিগে রেকর্ডের পর রেকর্ড করা খেলোয়াড়টি কেন ইন্টারন্যাশনাল সার্কিটে এসে বারবার ব্যর্থ হচ্ছেন? কেন 10টি বল খেলেও তিনি 1টি রান করতে পারছেন না? কেন সিঙ্গেল ডিজিটের কোটাই পার হতে পারছেন না ক্রিকেটারটি? দর্শক, বলছিলাম এনামুল হক বিজয়ের কথা। মানে এমন অবস্থা তৈরি হয়েছে যে ঘরোয়া লিগের পারফরমেন্সের উপরই এখন দর্শকদের আস্থা উঠে যাওয়ার অবস্থা। তাহলে নির্বাচকরা আসলে একটা খেলোয়াড়কে কী দেখে নিবে? এনামুল হক বিজয় কেন বারবার ব্যর্থ হচ্ছেন? ঘরোয়া লিগে যার এত এত রান, সেঞ্চুরির 50 যিনি পূর্ণ করেছেন, সেই এনামুল হক বিজয় জাতীয় দলে এসে পরপর ডাক মেরেই চলছেন। সিঙ্গেল ডিজিটই তিনি পার করতে পারছেন না। সেটা বিষয় না, আউট তিনি হতে পারেন। ক্রিকেট খুবই অনিশ্চয়তার খেলা। বলা হয়ে থাকে ক্রিকেট হচ্ছে গৌরবময় অনিশ্চয়তার খেলা। এখানে আপনি প্রথম বলেও আউট হয়ে যেতে পারেন, আবার একটা বড় ইনিংসও খেলতে পারেন। তো সেটা বিষয় না, বিষয় হচ্ছে এনামুল হক বিজয়ের অ্যাপ্রোচ নিয়ে। কিভাবে তিনি আউট হচ্ছেন, কোন বলগুলোয় তিনি আউট হচ্ছেন, মাঠে নেমে তিনি আসলে কিভাবে খেলছেন। এই ভদ্রলোক নিয়ে অনেক অভিযোগ আছে। রানিং বিটুইন দ্য উইকেটে তিনি খুবই দুর্বল। এছাড়া সবচেয়ে চোখে পড়ার যে বিষয়টা, কোয়ালিটি বোলিংয়ের সামনে তিনি দাঁড়াতে পারেন না। তার এই যে বারবার আউট হয়ে যায়, আপনারা যদি একটু ভালো করে দেখেন তাহলে দেখবেন চতুর্থ স্টাম্পে বল দিলেই এই এনামুল হক বিজয় যদি একটু কোয়ালিটি বল করে থাকে তাহলে তিনি আউট হয়ে যান। কেন আউট হয়ে যান? এইখানেই হচ্ছে কথা। দেখুন, বাংলাদেশের ঘরোয়া লিগে আমরা কিন্তু খুব বেশি কোয়ালিটি বলার দেখি না। সেখানে চতুর্থ স্টাম্পে যে বলটা করা হয় আর ইন্টারন্যাশনাল সার্কিটে চতুর্থ স্টাম্পে যে বলটা করা হয়, দুইটার ভিতর আকাশ পাতাল পার্থক্য থাকে। আপনার এখানে একটা বলার আউটসুইং যেভাবে করায় সেটা কিন্তু ঘরোয়া লিগে খুব বেশি ফেস করতে হয় না এনামুল হক বিজয়কে। তো এই সব জায়গায় মূলত পার্থক্যটা তৈরি করে দেয়। এনামুল হক বিজয় যেটা করেন সেটা হচ্ছে যে এই যে চতুর্থ স্টাম্পের বলগুলো তিনি প্রায় ঠিকমতো নেগোশিয়েট করতে পারেন না। আপনারা যদি খেয়াল করেন এই টেস্টেই, আজকে আমি যখন ভিডিওটা তৈরি করতেছি, শ্রীলঙ্কার সাথে এই দ্বিতীয় টেস্টে তিনি দুইবার একবারে দেখলাম, একবার কিপারের কাছে দিলেন, একবার স্লিপে দিলেন ক্যাচ, দুইবারই তিনি বেঁচে গেলেন। এটা তার ভাগ্য সুপ্রসন্ন ছিল। কিন্তু এরপরও আবার তিনি মানে খুবই দুর্বল ফুটওয়ার্কের পরিচয় দিয়ে ইনসাইড এজ হয়ে আউট হয়ে গেলেন 0 রানে। 10টা বল ফেস করে একটা ব্যাটসম্যান 3বার যদি আউটের সম্ভাবনা তৈরি করে তাহলে তার কোয়ালিটি নিয়ে অবশ্যই দর্শক প্রশ্ন করবে, অবশ্যই আমরা প্রশ্ন করব। এটাই স্বাভাবিক। আসলে এখানে নির্বাচকদেরই বিপদ হয়েছে। তারা তো আসলে ঘরোয়া লিগে রানের স্কোর দেখে আসলে তারা নেয়, কিন্তু এই যে এই পারফরমেন্স দেখার পর আসলে তাদেরও আসলে তেমন কিছু করার থাকে না। দর্শকরা হয়তো এই পারফরমেন্স আবার 1 বছর পর ভুলে যাবে, আবারও বিজয়কে দলে চাই স্লোগান উঠবে, কিন্তু নির্বাচকরা তাদের মাথা থেকে কিন্তু এটা তারা ভুলতে পারবে না। এই যে আপনি দুর্বলতাগুলো, এইগুলো নিয়ে যদি আপনি কাজ না করেন, এনামুল হক বিজয় যদি এগুলো নিয়ে আর কবে কাজ করবেন? 32 বছর বয়সে একটা ব্যাটসম্যান, এখন থাকবে তিনি তার সেরা সময়ে। সেই সময়ে এসে তিনি যদি এখন তিনি কিন্তু নিজেকে আপগ্রেড করতে পারেননি, একটা জায়গায় নিজেকে আটকে রেখেছেন। ওই যে ঘরোয়া লিগের দুর্বল বলগুলো তিনি এইভাবে খেলছেন, ওইটার সাথে তিনি অ্যাডজাস্ট। এরপরে আপনার যে নিজে প্র্যাকটিস করে, একটু প্র্যাকটিস সে করেন এটা আমি বলবো না, বেশ ভালো প্র্যাকটিস তিনি করেন। তার ক্রিকেট মস্তিষ্ক আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। 19 দল থেকে তিনি উঠে এসেছেন। সে সময় তাকে আমি ভেবেছিলাম বাংলাদেশের নেক্সট বিগ থিংস তিনিই হবেন, এবং প্রথম দিকে বেশ ভালোই তো পারফরমেন্স করেছিলেন। পরে তিনি ধরা পড়ে যান, একটা ইনজুরি হয়, যাই হোক, কিন্তু নিজেকে ওই জায়গাটা থেকে তিনি ডেভেলপ করতে পারেননি। এটাই হচ্ছে প্রধান সমস্যা। আপনার বলাররা তাদের স্কিল বাড়াচ্ছে, আপনার ব্যাটিংয়ে কিন্তু সেই স্কিল বাড়াতে হবে। আপনাকেও নতুন নতুন বলের সাথে, নতুন নতুন ডেলিভারির সাথে আপনাকে মানিয়ে নিতে হবে, তাহলে আপনি সার্ভাইভ করতে পারবেন। কিন্তু আপনি যদি ওই একটা নির্দিষ্ট মিডিয়াম রেঞ্জে নিজেকে আটকে রাখেন তাহলে কিন্তু আপনি সার্ভাইভ করতে পারবেন না। এই যে দেখেন, এই যে সাকিব, মুশফিক, তামিম, যার কথাই বলি, এদের মানে পারফরমেন্স যদি আপনি দেখেন, জাতীয় দল আর ঘরোয়া লিগে কিন্তু এরা আহামরি এমন আকাশ পাতাল অনেক বেশি ভালো পারফরমেন্সে জাতীয় দল থেকে করে তা না। সাকিব আল হাসান তো আমি দেখি জাতীয় দল আরও বেশি ভালো খেলেছে ঘরোয়া লিগে এসছে। আবার আপনি তামিম ঘরোয়া লিগে অনেক তার ভালো ভালো স্কোর আছে। এরপরও তারা জাতীয় দলে যতটা ধারাবাহিক ছিল, এর কারণ হচ্ছে কি, ওই কোয়ালিটি বোলিংয়ের বিপক্ষে তাদের যোগ্যতার প্রমাণ। কোয়ালিটি বোলিংয়ের সাথে কিভাবে খেলতে হবে এটা তারা মানিয়ে নিয়েছে, এটা তারা ডেভেলপ করেছে, এই জায়গা নিয়ে তারা কাজ করেছে। তো এটা নিয়ে এনামুল হক বিজয় কাজ করেন না কেন, বা আসলে করলেও কেন কাজ হচ্ছে না, এটা আসলে গভীর একটা চিন্তার বিষয়।
এনামুল হক বিজয়ের মতো একটা ব্যাটসম্যান, তাকে নিয়ে যতই ট্রোল করি, যতই কিছুই বলি, তার অতীত রেকর্ড কিন্তু খারাপ না। একসময় অনুধনীশ দলে খুব ভালো ব্যাটসম্যান ছিলেন, খুব স্বপ্ন ছিল তাকে নিয়ে দর্শকদের মাঝে, কিন্তু সেই ব্যাটসম্যানটা এভাবে মানে আমাদের হতাশ করেছেন। সত্যি দেশের জন্য একটা দুঃখজনক বিষয়। আরও দুঃখজনক বিষয় হচ্ছে ঘরোয়া লিগে এত ভালো পারফরমেন্স করেন তিনি, ঘরোয়া লিগে যদি তিনি খারাপ করতেন মেনে নিতাম। অসম্ভব ভালো পারফরমেন্স, বিশ্ব রেকর্ড তিনি করেছেন ঘরোয়া লিগে রান করে। তার একটা সিজনে ডিপিএলে যে রান বা এই লিস্টি ক্রিকেটে এক সিজনে সম্ভবত আর কারো এত রান নেই। এটা 2-1 বছর আগে, 2 বছর গত সিজনে বা তার আগের সিজনে তিনি করেছিলেন। তো এরকম একটা ব্যাটসম্যান কি এমন হয় তার জাতীয় দলে আসলে? আমার মনে হয় তিনি মানসিকভাবে কোনো ইস্যু থাকেন কিনা, কনফিউশনে থাকেন কিনা যে একটা শট খেলবো কি খেলবো না, কীভাবে খেলবো। তবে আমি প্রথম যেটা বললাম ওইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয় যে কোয়ালিটি বোলিংয়ের সামনে তিনি আসলে দাঁড়াতে পারেন না। ওই কিছু ল্যাকিং আছে যেগুলো তিনি নিয়ে কাজ করলেও ভালোভাবে হয়তো করা হয়নি। তো আমি আশা করবো যে এখনও এনামুল হক বিজয় নিজেকে নিয়ে, এখনও 32 বছর বয়স, আরও 2-3 বছর তার হাতে সময় আছে এখনও, কিন্তু আসলে জাতীয় দলকে দেওয়ার মতো আসলে সময় আমি দেখি না যে আসলে কতটা পারবেন তিনি। এখনও যদি এই সমস্যাগুলো থাকে তাহলে ভেরি ভেরি স্যাড। আমাদের দর্শকরা তো আসলে হতাশা, সব জায়গায় ট্রোলের বন্যা বয়ে যাচ্ছে যে আজকে, বিশেষ করে আজকে যে তিনি ইনিংসটা খেললেন, 10টা বল খেলে 3বার তিনি আউটের সুযোগ তৈরি করে দিলেন। মানে এটা মানে আমি কি বলবো, প্রথম আলোতে মানে ট্রোল করে তারা একটা আর্টিকেলই প্রকাশ করেছে যে এনামুল হক বিজয় যে কীভাবে প্রতিপক্ষের বলারদের বিভ্রান্ত করে, যে পিচ যত ভালো পিচই হোক এনামুল হক বিজয় এমনভাবে ব্যাটিং করবে মনে হবে এটা বোলিং স্বর্গ। আসলে তো তাই, আজকে তিনি যখন ব্যাটিং করছেন বা আগের টেস্টও যদি ধরি, মানে এমনভাবে ব্যাটিং করে মনে হয় যে এই বল খেলাই দিচ্ছেন, আনপ্লেবল ডেলিভারি সব, মানে তিনি বল বুঝতেই পারতেছেন না, এমন একটা অবস্থা। তো এই বুঝতে না পারার যেটা কারণ সেটা আমি আগেই বলেছি যে তিনি আউট সুইং বল বা সুইং বলে খুবই দুর্বল। তিনি বল একটু সুইং করলে বা একটু গতিতে সমস্যা নেই, কিন্তু সুইংয়ে তার বেশ ঝামেলা হয়। একটু ভালো লেন্থে বা একটু সুইং করলে বল তিনি আসলে আউট সুইং দিলে তিনি মানে আসলে কি বলবো, খেলতে পারেন না। কোয়ালিটি বোলিংয়ের সামনে তিনি খুবই দুর্বল। তো এই বিষয়গুলো নিয়ে আমি আশা করবো যে তিনি কাজ করুন। ব্যক্তি সমালোচনা আমরা করতে চাই না, আমরা ভালোবাসি এনামুল হক বিজয়কেও আমরা ভালোবাসি, যেমন বাংলাদেশ ক্রিকেট দলের অন্যান্য খেলোয়াড়দের আমরা ভালোবাসি। সেই ভালোবাসা থেকে এনামুল হক বিজয়ের প্রতি আমাদের প্রত্যাশা থাকবে তিনি এই বিষয়গুলো নিয়ে কাজ করবেন। এখনও প্রত্যাশা রাখি এনামুল হক বিজয় হয়তো ফিরে আসবেন, কিন্তু আসলে সেটা কবে, এই পরের ইনিংসে একটা বড় স্কোর না করতে পারলে আমার মনে হয় নির্বাচকরা তার প্রতি কোনো আস্থা রাখবে না। কারণ তাদেরও তো একটা চাকরি ভাই, এখানে প্লেয়ার আরও আছে, আপনার এমন না যে এখানে প্লেয়ার নেই, তাদেরও তো সুযোগ দেবে পরের পর যদি এনামুল হক না পারে। রাহিম শেখ তিনি ঘরোয়া লিগে ভালো পারফরমেন্স করছেন, তিনি দরজায় করে আনাচ্ছেন, যে কারোর জন্য সুযোগ, সাইফ হাসান ভালো খেলছেন। তো এরা যে কারো জন্য সুযোগ আসতে পারে নির্বাচকদের পক্ষ থেকে। তো এনামুল হক বিজয়কে নিজের দলে টিকে রাখতে হলে অবশ্যই এই দ্বিতীয় ইনিংসে জ্বলে উঠতেই হবে। কিন্তু তার যে টেকনিক আমরা দেখি, যে পারফরমেন্স দেখি, যেভাবে তিনি পিচে নেমে একদম আনকোরা ব্যাটসম্যানের মতো আচরণ করেন বলের সাথে ব্যাটের, সেটা কিন্তু আসলে সেই প্রত্যাশা করতে দেয় না, সেই প্রত্যাশায় গুড়েবালি হয়ে যায়। তারপরও সেই ভালোবাসার জায়গা থেকে ছোটোবেলায় যে এনামুল হক বিজয়কে আমরা দেখেছি, অনূর্ধ্ব-19 দলে তিনি খেলতেন, সেখান থেকে একটা স্বপ্ন আমাদের দেখিয়েছিলেন, সেখান থেকে জাতীয় দলে এসে সেঞ্চুরি করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, যেগুলো আমরা এখনও ভুলিনি। 120+ সে স্কোর এখনও চোখের সামনে ভাসে। এনামুল হক বিজয়ের সেই দুরন্ত উদযাপন, সে কথা কিন্তু আমরা এখনও ভুলিনি। তো সেই বিষয়গুলো থেকে এনামুল হক বিজয়ের প্রতি আমাদের একটা আস্থা কিন্তু থেকেই যায়। তো যতই টোল করি, যতই হাসি তামাশা করি, যতই সমালোচনা করি, এনামুল হক বিজয়, তার জন্য আমরা এখনও প্রত্যাশা রাখি, এখনও আশায় রাখি তিনি ফিরে আসবেন হয়তো, কিন্তু সেটা কবে সেটা হয়তো সময় বলে দেবে।